ইন্ডিয়ান মার্কেট দুরন্ত জায়গায় রয়েছে, কিন্তু যথেষ্ট স্ট্রং জায়গায় রয়েছে। মার্কেটের এত ভোলাটিলিটিতেও সেইখানে দাঁড়িয়ে কিন্তু যদি তুমি গ্লোবাল মার্কেটকে স্টাডি করো তাহলে কিন্তু অনেকটাই বেশি নড়বড়ে জায়গায় রয়েছে। যখন মার্কেট ক্র্যাশ করে প্রথমত বলো তুমি কি করা উচিত? আমি আমার বাচ্চার জন্য সুকন্যা সমৃদ্ধি করেছি, পড়াশোনার সময় টাকাটা আমি কাজে লাগাবো। 21 বছর পরে এটা ম্যাচিওর করবে, ততদিনে পড়াশোনা হয়ে গেছে। অ্যাকচুয়ালি যারা সুকন্যা সমৃদ্ধিতে ইনভেস্ট করছেন তারা যদি দেখে মাস্টার্স করে সেই ক্ষেত্রে কাজে লাগবে, অথবা বিয়ের কাজে লাগবে। হাই রিস্কের ক্ষেত্রে তারা কোথায় ইনভেস্ট করবে? যদি আমি 100 টাকাকে ধরি, আমি অন্তত পক্ষে 30-40 টাকা রাখবো হচ্ছে সে কোথায় ইনভেস্ট করবে। ডেট ফান্ড ইনভেস্ট করতে পারে, এখানে কখনোই 6-7% বেশি রিটার্ন হবে না। বাট এই যে প্রথম 2 বছরের যে আমার ফিস দেওয়ার যে সময়টা, এই কিন্তু আমাকে বিক্রি করবে না। একজন কনজিউমার মোটামুটি দিনে কভার করে দেখতে পারে। ঠিক গাছের এক্সাম্পল দিয়ে বলছি, তুমি গাছটা কিনে নিয়ে এসছো, প্রত্যেক দিন তুমি তাকিয়ে থাকবে, গাছটা বড় হওয়া বুঝতে পারবে। আমাদের মধ্যে অনেকেই আমরা ফ্ল্যাট কিনেছি লোন নিয়ে, লোনটা শোধ করছি, করতে 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 এমন একটা জায়গায় এসে পৌঁছেছি আমার হাতে একটা কর্পাস আছে, সেই কর্পাসটা ইউজ করলে আমি এই লোনটাকে বন্ধ করে দিতে পারি, শেষ করে দিতে পারি। অথবা আমার হাতের এই যে কর্পাসটা আছে এটাকে নিয়ে আমি মিউচুয়াল ফান্ডে ঢুকিয়ে দিতে পারি। কোনটা করা উচিত? এই যে টাকাটা আমার কাছে লামসাম এসছে, আমি দুম করে গিয়ে পে অফ করে দিয়ে আমি ইএমআই বার্ডেনটা সরিয়ে দিলাম, গন্ডগোল হয়ে যাবে। তার থেকে বেটার কেন, লজিকটা কি? আমি ইনভেস্ট করলাম, 5 বছর পরে সেখান থেকে যে ফান্ডটা রেডি হবে ওইটা দিয়ে আমি আপফ্রন্ট পে করে দিলাম। তাহলে কি হলো, আমি ফান্ডটার গ্রোথও পেলাম, আর আমি 5 বছর পরে গিয়ে হ্যালো অ্যান্ড ওয়েলকাম টু টাইম অ্যান্ড টাইড পডকাস্ট উইথ সৌরভ। আপনাদের বিনিয়োগ নিয়ে প্রচুর প্রশ্ন থাকে, বিভিন্ন কমেন্টসে আমরা পাই সেগুলো। সেই কারণেই আজকে আমাদের বিনিয়োগ নিয়ে পর্ব। এই পর্বে আমরা মিউচুয়াল ফান্ড, শেয়ার মার্কেট এবং ইনভেস্টমেন্টের আরও বিভিন্ন ইনস্ট্রুমেন্টস নিয়ে কথা বলবো। এবং এই ধরনের এপিসোড করতে গেলে আমি আমার যে বন্ধু শরণাপন্ন হই, আজকে তিনিই আমার অতিথি। আজকে আমার স্টুডিওতে এসছেন সুরজিৎ কালা। ওয়েলকাম টু দ্য শো ফর দ্য সেকেন্ড টাইম। আগেরবার তোমার অফিসে হয়েছিল, এবার আমার স্টুডিওতে। একদম একদম। আচ্ছা, আমি গৌরচন্দ্রিকা না করে সরাসরি প্রশ্নে ঢুকে পড়ি। এটা হচ্ছে রিসেন্টলি একটা ভয়ঙ্কর ক্র্যাশ হয়েছে, নানাবিধ কারণ তার, সারা বিশ্ব যেরকম কেঁপে কেঁপে উঠছে বারংবার, এবং অন্যান্য ইন্টারনাল কারণের জন্য। এই যখন ক্র্যাশ হয় তখন আমরা যারা সাধারণ ইনভেস্টার, যাদের অত পড়াশুনো নেই, জ্ঞানগম্যি নেই, তারা ভীষণ প্যানিকের মধ্যে পড়ে যায়। যখন মার্কেট ক্র্যাশ করে প্রথমত বলো তুমি কি করা উচিত? তখন কি বেচে টেচে যা পাচ্ছি তাই গুটিয়ে নিয়ে বাড়ি চলে আসা উচিত, না থেকে যাওয়া উচিত? এই ওয়ার্ডটার মধ্যেই পুরো বিষয়টা লুকিয়ে রয়েছে, মানে প্যানিক। আমি ইনভেস্টমেন্ট যেদিনকে শুরু করলাম, মানে ধরো আজ থেকে 2 বছর আগে শুরু করলাম আমি ইনভেস্টমেন্ট, এই মুহূর্তে মিউচুয়াল ফান্ডের একটা দুরন্ত একটা ঢেউ উঠেছে, তাই না? সবাই করছে। এবার আমি জেনে শুনেই করছি যে এই ইনভেস্টমেন্টের প্যাটার্নটাই হচ্ছে এরকম, যে কখনো উঠবে কখনো নামবে। আর যে নাবার সময়টাতেই আর কি আমাকে থাকতে হবে টিকে, কারণ এই সময়টাই আমার জন্য ফেভারেবল। বিকজ যদি আমি এসআইপিতে ইনভেস্ট করি, এই সময়টা আমার ন্যাভের দাম নিচে রয়েছে এবং আমি বেশি নাম্বার অফ ইউনিটস পাবো, তো এই সময়টিতেই আমার থাকা উচিত। কিন্তু প্রবণতাটা কি, যে এই সময় মার্কেট পড়ে যাচ্ছে, আর বোধহয় আমার এই ফান্ড কোনোভাবেই আগামী দিন আর উঠবে না, যা টাকা দিয়েছি সে টাকা নষ্ট হয়ে যাবে, সে বেরিয়ে যাওয়ার একটা চেষ্টা করে। বাট যদি সেখানে একটা কোনো গাইডেন্স সে পায়, তাহলে হয়তোবা তাকে আটকে দেওয়া যায় আর কি। বাট মূলত যে বিষয়টা আমরা এখন খেয়াল করছি এই মুহূর্তে, যে এই একটা মার্কেট পড়ে গেছে, বারবার ধরে ফোন আসছে যে স্যার থাকবো তো নাকি না বেরিয়ে যাই। আপনি এসেছিলেনই তো এই মার্কেটটাতে ইনভেস্ট করতে, জানেন তো এই মার্কেটটা যদি খালি ওপরের দিকেই যেত তাহলে ভারতবর্ষে যতগুলো কোম্পানি ছিল আর যারা যারা যা ব্যবসা করছে সবাই ব্যবসাপত্র বন্ধ করে দিয়ে খালি এই মার্কেটটাতে ইনভেস্ট করে দিত। ঠিক। তো আপনি তো আপনার এন্টায়ার ফান্ডটাকে ইনভেস্ট করেননি এখানে, তো যতটা করেছেন সেটা বুঝেই করেছেন, যে রিস্ক অ্যাপেটাইট কতখানি সেটা বুঝেই যখন করেছেন আপনি স্টে করুন। আর এই মার্কেটটা সৌরভ আরেকটা জিনিস শিখিয়ে দিল, এই যে ঢেউয়ের কথা বললাম, এই যে একটা প্রচণ্ড একটা কনফিডেন্স একটা ইনস্ট্রুমেন্টের উপরে, এতদিনের যে গতানুগতিক যে ইনভেস্টমেন্টগুলো ছিল, আমি দেখেছি এরকম যে পিপিএ বন্ধ করে দিয়ে ইনভেস্টমেন্ট স্টার্ট করে দিয়েছে প্রচুর মানুষ। এফডি ভেঙে শেয়ার মার্কেটে ইনভেস্ট করেছে। এফডি ভেঙে ইনভেস্টমেন্ট করতে পারে সে, কিন্তু কোন অ্যাসেট ক্লাসে করছে সেটা হচ্ছে ইম্পর্টেন্ট। সে লিকুইড ফান্ডে করছে নাকি
ইকুইটিতে করছে বা সেটা ডেটে বুঝি। করছে। বা ডেটে করছে। তো অ্যাকচুয়ালি লিকুইড ফান্ড তো ডেটেরই আন্ডারে আসে যদি অ্যাসেট ক্লাস হিসেবে যদি আমি ক্যালকুলেট মানে বোঝাই। তো সেই জায়গায় দাঁড়িয়ে আমি সবাইকে একটাই কথা বলছি যে আপনি যখন ইনভেস্টমেন্ট করছেন না, আপনার ধরুন বাচ্চার পড়াশোনার জন্য একটা টাকা লাগবে। হুম আর এই মুহূর্তে মার্কেট এই জায়গায় দাঁড়িয়ে রয়েছে, তাহলে যে মানুষটার প্ল্যানিং ছিল যে এই পোর্টফোলিও থেকে টাকা বার করে সে বাচ্চার এডুকেশনটা করাবে, রাইট। এই মুহূর্তে তার পোর্টফোলিও তো নেগেটিভে রয়েছে, বা যে গ্রোথটা সে এক্সপেক্ট করেছিল সেই গ্রোথটা হয়তো বা নেই। তাহলে সে যদি বেরোয় তাহলে তাকে কম টাকা নিয়ে বেরোতে হবে। তাহলে এইরকম সিচুয়েশনে আমার কি করা উচিত? এরকম সিচুয়েশনকে যাতে ফেস না করতে হয়, যদি আমার 100 টাকা দরকার হয় আগামী দিনে, তাহলে অ্যাটলিস্ট 40 টাকা থেকে 50 টাকা আমার রাখা উচিত গ্যারান্টিড ইনস্ট্রুমেন্টে। অন্তত প্রথম 2 বছরের যে ফিজটা সেটা আমি দিয়ে দিতে পারবো। তারপরে আমি সময় পেয়ে গেলাম, আরও 2 বছর কি 1টা বছর সময় পেয়ে গেলাম, যেখানে কিনা আমার এই মার্কেটের এই ইনভেস্টমেন্ট আমাকে হেল্প করবে 3rd অথবা 4th ইয়ারের আমার ফিজটা পে করার মানে জন্য। তারপর কি এরম হতে পারে যে ধরো আমি অনেকগুলো জিনিস জানার এখান থেকে সেই জন্য ভেঙে নিচ্ছি, তুমি আমাকে বলো গ্যারান্টেড ইনস্ট্রুমেন্ট বলতে তুমি কি এফডি মিন করছো? না, গ্যারান্টিড ইনস্ট্রুমেন্ট বলতে এফডি খালি মিন করছি না। কেন? যখন বাচ্চার এডুকেশন নিয়ে কথা হয়, ধরুন আমি মানে যেহেতু তোমাকে বললাম বাচ্চার এডুকেশন নিয়ে আমি একটা এক্সাম্পল দিলাম, সেখানে তো প্রত্যেক বছর কেউ এফডি করতে করতে যাবে না, না। রাইট? সে কোথায় ইনভেস্ট করবে? ডেট ফান্ড ইনভেস্ট করতে পারে। বেশ। এবার মিউচুয়াল ফান্ডে এসে কেউ লিকুইড ফান্ডে রেগুলার বেসিস ইনভেস্টমেন্ট করতে চান না। তার পিছনে একটা কারণ আছে, ট্যাক্সেশন। কারণ এন্ড অফ দ্য ডে একটা ট্যাক্স তোমার হ্যাঁ, ক্যাপিটাল গেইন করলেই ট্যাক্স চাপিয়ে দেবে। ট্যাক্স চাপিয়ে দেবে। কিন্তু এই জায়গায় যদি যে কনভেনশনাল প্রোডাক্টগুলো রয়েছে ইন্স্যুরেন্স কোম্পানিতে, সেগুলোতে কি রেগুলার ইনভেস্টমেন্ট করার অপশন রয়েছে, অ্যান্ড অ্যাট দ্য টাইম অফ ম্যাচুরিটি দ্য হোল অ্যামাউন্ট উড বি ট্যাক্স ফ্রি, যদি 5 লক্ষ টাকার নিচে প্রিমিয়ামটা হয়। তো সেইখানে দাঁড়িয়ে সে কিন্তু একটা রেগুলার ইনভেস্টমেন্টের একটা প্যাটার্নও পেলো অ্যান্ড গ্যারান্টিড রিটার্ন পেলো। এইবারে তখন সে হয়তো জানতে চাইছে ম্যাক্সিমাম রিটার্ন কত পেতে পারি এখানে। এখানে কখনোই 6 to 7% বেশি রিটার্ন হবে না। বাট এই যে প্রথম 2 বছরের যে আমার ফিজ দেওয়ার যে সময়টা, এই কিন্তু আমাকে বিট্রে করবে না। আর পরের যে পার্টটা মানে 50% যে পার্টটা, সে আমাকে কী করবে? হেল্প করবে আমার ফান্ডটাকে গ্রো করতে। এবার তুমি যদি আমাকে জিজ্ঞেস করো যে আচ্ছা তাহলে তুমি বলো যে টোটাল এই দুটো মিলিয়ে এর অ্যাভারেজ রিটার্ন কী আসলো? একটা 6 থেকে 7%, আর একটাতে আমি ম্যাক্সিমাম 10 to 12% ভাবতে পারি, ডিপেন্ডস অন দ্য মানে টাইম ডিউরেশন। সেখানে দাঁড়িয়ে অ্যাভারেজ আসবে 9 to 9.5%, উইচ ইজ গুড। কেন? আমি অন্ততপক্ষে এইটা এনশিওর করলাম যে আমার বাচ্চার পড়াশোনার সময় যদি মার্কেট ক্র্যাশও করে, কোভিডের মতন যদি আবার কোনো রকম দ্বিতীয় কোনো কিছু আসেও, তাহলেও কিন্তু আমার বাচ্চার পড়াশোনাতে কোথাও অসুবিধা হবে না, নাম্বার 1। নাম্বার 2, আমি 60 ইয়ার্স থেকে রিটায়ারমেন্টের প্ল্যানিং করছি। 55-এ রিটায়ারমেন্টের প্ল্যানিং করছি বা 50-তে রিটায়ারমেন্টের প্ল্যানিং করছি, এটাকে তুমি ডেফার করতে পারো, পোস্টপোন করতেও পারো। 60-তে গিয়ে তোমার কাট অফ টাইম, আর এরপরে তুমি চান্স নেই তোমার কাছে পোস্টপোন করবার। এইরকম অবস্থায় যদি মার্কেট ক্র্যাশ করে, তাহলে তোমাকে তাহলে কী করতে হবে? ওয়েট করতে হবে যতক্ষণ না মার্কেট সেই জায়গায় গিয়ে পৌঁছাচ্ছে। অ্যাটলিস্ট ডাল আর ভাতটার ব্যবস্থা তো করতে হবে। মাছ মাংস নয় পরের বছরে করব, মানে মার্কেট যখন উঠবে তখন আমি সেই টাকা দিয়ে তুলে আমি টোটাল পোর্টফোলিওটাকে ক্রিয়েট করব। তো এইটা আমি সবসময় বলি, সেটা মার্কেট শিখিয়ে দিয়েছে। এবং এই মার্কেট পড়ার পর থেকে যারাই আমাদের সঙ্গে দেখা করতে এসেছেন, তাদেরকে যখন এই রিয়ালিটিটাকে নিয়ে আলোচনা করেছি, তারা কিন্তু সকলেই এগ্রি করেছেন যে এরকম গেলে অসুবিধাটা কোথায়। না, এইবার তুমি আমাকে, আমি একটা পুরো উল্টো ন্যারেটিভের প্রশ্ন করি। প্লিজ। সেটা হচ্ছে যে ধরো, এটা তো তুমি বললে ধরো আমাদের এজ গ্রুপের বা আরেকটু আগের এজ গ্রুপের একদম ইয়াং ছেলেপুলে এখন 23-24 থেকে চাকরি করছে, লেখাপড়া যারা ভালো এবং তারা রোজগারও ভালো করে, তাদের রিস্ক অ্যাপেটাইটও প্রচুর এবং তাদের সময়ও হরাইজনটাও অনেক বড়। ধরো 20 ইয়ার্সের হরাইজন, 25 ইয়ার্সের হরাইজন আছে। তো তারা চায় হচ্ছে হাই প্রফিট, সেটা হাই রিস্ক হতে পারে, আই এম রেডি টু ডু দ্যাট। তো সেই হাই রিস্কের ক্ষেত্রে তারা কোথায় ইনভেস্ট করবে? তুমি একটু আগে একটা শব্দ প্রয়োগ করলে যে প্রচুর রিস্ক অ্যাপেটাইট। এটার মেজার করছো কি করে? মানে এটা তো কোনো রকম ওজন দিয়ে বিচার হয় না। না না না। তো রিস্ক অ্যাপেটাইট মানে হচ্ছে এরকম যে তোমার পকেট থেকে 100 টাকা পড়ে গেছে, তুমি নিচু হয়ে তোলোনি টাকাটা, লেট ইট বি, যাক, এটাকে বলে রিস্ক অ্যাপেটাইট, গেলে যাক। তো এইটা যখন কথা বলতে যাই আমরা, এই যে মার্কেট ক্র্যাশ করে যাচ্ছে যখন করেছে, তখন তাহলে এত ভয় ভীতিটা তৈরি হলো কেন? ইয়াং এজের ছেলেরাও তো ফোন করেছে
হুম ইয়াং এজের মেয়েরাও ফোন করেছেন যারা ইনভেস্টমেন্ট স্টার্ট করেছে, স্যার কোনো অসুবিধা হবে না তো? হুম কেন, আপনি তো, আপনার তো রিস্ক অ্যাপেটাইট রয়েছে, কেন ভাবছেন এটা নিয়ে? হুম তো এইটা না মানে মেজার করা যায় না যে তোমার রিস্ক অ্যাপেটাইটটা কি। তুমি এখন জিজ্ঞেস করবো তুমি কতটা রিস্ক নিতে পারেন, 100% নেবো। কিন্তু যখন আমি পোর্টফোলিওটা খুলে দীর্ঘদিন ধরে দেখবো রেড অ্যান্ড মাইনাস, তখন কোথাও না কোথাও আমাকে ট্রিগার করতে পারে যে আমি এখান থেকে বেরিয়ে একটু সুইচ করি। হুম নাম্বার 1। নাম্বার 2 হচ্ছে টাইম হরাইজন, যে অনেক লম্বা সময়ের জন্য আমি ইনভেস্ট করছি। তুমি এটা জেনে অবাক হবে যে টোটাল ইনভেস্টার অফ মিউচুয়াল ফান্ড কতজন থাকে মার্কেটে ফর লং টাইম, সেটা হচ্ছে একটা বিষয়। হুম মানে মেজরিটি কিন্তু মাঝখানে বেরিয়ে চলে যায়। হ্যাঁ, সেটা আমাকে অনেকেই বলেছে যে ওই হলো কি জানিস, যখন একটা 10 বছর প্লাস ইনভেস্টমেন্ট হয়ে গেল, সামটা একটা খুব মানে ওই যখন কম্পাউন্ডিং হয় তখন তো ঝপঝপ করে বাড়ে, তখন মনে হলো একটু টাকা এখান থেকে 10 লাখ বের করে নতুন এই বেটার গাড়িটা কিনে নিই। এক্স্যাক্টলি, হ্যাঁ এক্স্যাক্টলি সেটা অনেকে করে। বাট আমরা যে পদ্ধতিতে করছি, মানে আমি স্পেশালি যে পদ্ধতিটাকে আমি অ্যাপ্লাই করি বা সকলকে আমি এইভাবেই বোঝানোর চেষ্টা করি যে পুরো গোল বেসড প্ল্যান করুন। কিসের জন্য ইনভেস্ট করছি? গাড়ি কেনার জন্য? তাহলে গাড়ি কেনার জন্য কত টাকা দিচ্ছেন? 3,000 টাকা দিচ্ছেন ফর এক্সাম্পল মান্থলি। তাহলে এটা গাড়ি কেনার জন্যই আপনি এই টাকাটা দিচ্ছেন। আর যখন গাড়ি কিনবেন ওই 3,000-এর জন্য যে টাকাটা তৈরি হচ্ছে ওইটুকুনি টাকাই তুলবেন। পরের যে গোলটা রয়েছে, মেবি বাড়ি, মেবি বাচ্চার পড়াশোনা, হতে পারে তার রিটায়ারমেন্ট। তো আমি যে সফটওয়্যারটা ইউজ করি বেসিক্যালি, ওখানে না পুরো এরকম মানে তোমার গোল অনুযায়ী পুরো পুরো আলাদা 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 করে সেগমেন্ট সেট করা যায়। অ্যান্ড তার জন্য কত টাকার তুমি ইনভেস্টমেন্ট করছো সেইটাও তোমাকে তোমার অ্যাপে দেখাবে। আচ্ছা, ইয়েস, ফর এক্সাম্পল তুমি একটা কোনো গোলের জন্য 2 লাখ টাকা চাও। না আমি এটা আমি তোমায় টাস্কটা দেবো, এটা তুমি বলবে না। আচ্ছা। এটা হচ্ছে ধরো আমি 5 বছর পর ইউরোপ ট্যুর করতে চাই বড় করে, দুজনের জন্য মোটামুটি 8 থেকে 10 লক্ষ টাকা দরকার। হ্যাঁ, আমি এবার কিভাবে জমাবো সেটা? ধরো 5 বছরের হরাইজন, কিন্তু তার চেয়ে বেশি হরাইজন নেই। ওকে, 5 বছর 10 লাখ টাকার টার্গেট, আজ থেকে শুরু করব। ওকে, ফাইন। এবং সেটা আমি বেড়াতে যাওয়ার জন্য, সেটা আমার লং টার্ম গোল কিছু নেই, ওইটা আমার জীবনের শখ। একদম বুঝলাম। দেখো এইখানে না আমি এটাও বলি যে ডিপেন্ডস অন দ্য গোল বা নেচার অফ গোল। তুমি মার্কেটে ইনভেস্ট করবে 5 বছরের জন্য, কিসের জন্য? ঘুরতে যাবে বলে। তুমি যদি 5-এর জায়গায় 6 বছরে ঘুরতে যাও, কি অসুবিধা? প্রবলেম নেই, সমস্যা নেই। তার মানে তোমার কাছে ওই অ্যাপেটাইটটা রয়েছে যে 5-এর জায়গায় 6 বছর, 60 ওই ফ্লেক্সিবিলিটিটা হয়েছে। ঠিক আছে, তাহলে তুমি মার্কেটে ইনভেস্ট করবে। কারণ 5 বছরে তো তুমি গ্যারেন্টিড প্রোডাক্টে গিয়ে তুমি হিউজ কিছু রিটার্ন এক্সপেক্ট করতে পারো না। তাহলে আমার নেচার অফ গোলটা হচ্ছে আমি ফ্লেক্সিবিলিটি রয়েছে, তাহলে আমি মার্কেটে ইনভেস্ট করবো। এবার কোথায় করবো? 5 বছরে আমি কখনোই ইকুইটি এক্সপোজ হতে পারি না পুরোটা। হব, ডেফিনেটলি হবো, তা নাহলে পরে আমি গ্রোথটা পাবো কোথা থেকে? এবারে অনেকেই বলেন যে স্যার আমি না শুনেছিলাম অমুক ভিডিওতে যে স্মল ক্যাপেই রিটার্ন রয়েছে। হ্যাঁ, এটা আমরা তো এবার স্মল ক্যাপে রিটার্ন রয়েছে, কিন্তু স্মল ক্যাপে কি 5 বছরে কি আমি টোটাল অ্যামাউন্টটা আমি ইনভেস্ট করে দিতে পারি? তাহলে আমাকে অ্যাসেট অ্যালোকেশনটা জানতে হবে রাইট। যে এই 5 বছরেই আমি রিটার্ন নেব, কিন্তু আমার কতটা টাকা আমার থাকবে। যদি আমি 100 টাকাকে ধরি, আমি অন্ততপক্ষে 30-40 টাকা রাখবো হচ্ছে লার্জ ক্যাপে, অথবা লার্জ অ্যান্ড মিড ক্যাপে, ফ্লেক্সি ক্যাপে, মাল্টি অ্যাসেটে অ্যান্ড স্মল ক্যাপে। আর যদি আমি আর একটুখানি কনজারভেটিভ ওয়েতে ভাবি, তাহলে আমি হাইব্রিড বা ব্যালেন্স অ্যাডভান্টেজ টাইপের ফান্ডে যেতে পারি, সেটাও অ্যাগ্রেসিভ। তাহলে কি হলো, এই 100 টাকাকে যদি আমি এইভাবে স্প্লিট করি, তাহলে এই 5 বছরের গোলটাকে আমি অ্যাচিভ করতে পারি। এবার এই 5 বছরে তুমি বলবে যে আমার দরকার 10 লাখ টাকা। এই 10 লাখ টাকাটা পাওয়ার জন্য যে মেকানিজমটা, একটা মেকানিজম নিয়ে আলোচনা করলাম যে অ্যাসেট ক্লাস, একটা হচ্ছে রিটার্ন কত এক্সপেক্ট করবো। খেলাটা তো ওইখানে একদম। তো আমি 5 বছরে কখনোই 8-10%-এর বেশি ভাবতে পারি না। তাই ইয়েস, তুমি 5 বছরে হতে পারে যে মার্কেট এমন জায়গায় পৌঁছে গেছে, হয়তো তুমি 30-40% গ্রোথ পেয়ে গেছো। কয়েকদিন আগে তো তাও হয়েছে 30-40%, তো মানে ইউ দেখেছে লোকজন। তাহলে হঠাৎ করে এরকম যে নেগেটিভ ফল্ট, মানে যে নেগেটিভ হলো পোর্টফোলিওটা, তার মানে এটাই অ্যাভারেজ। এই অ্যাভারেজটাকে আমাকে ক্যালকুলেট করতে হবে। তো অ্যাভারেজ তো সুরজিৎ 14-15% লোক আকচার পাচ্ছে গুরু। দেখো আমি তোমার একটা কথা বলি, এই যে 14-15%-এর যে রিটার্নটা না, এটা হচ্ছে যে তার লাক, তার যে সময় সে মানে ইনভেস্ট করা শুরু করেছেন আর সে যখন বেরোচ্ছে, কোনো কারণে মার্কেট সেই সময় সাথ দিয়ে দিয়েছে। তুমি এখনকার কথা বলো, এই মুহূর্তের কথা বলো, এই মুহূর্তের রিটার্ন কি? এই মুহূর্তে রিটার্ন ম্যাক্সিমাম রিটার্ন 10-12% এসছে কাদের? যাদের পোর্টফোলিও অ্যাটলিস্ট 12 থেকে 15 বছরে। কিছু কিছু এক্সেপশনাল থাকতেই পারে,
কিন্তু অ্যাভারেজটা এটাই। এবার একটা জিনিস তোমাকে বুঝতে হবে যে এই যে 5 বছরেরই হরাইজন ধরো কি 10 বছরেরই হরাইজন ধরো, এটা কিন্তু খুব ইম্পর্টেন্ট একটা আমি তোমাকে ডেটা শেয়ার করছি যেটাতে তুমি রিয়ালিটিটা বুঝতে পারবে। একটা হচ্ছে ইমাজিনেশন, একটা হচ্ছে রিয়ালিটি। রিয়ালিটিটা হচ্ছে যে আমি 10 বছরের জন্য ইনভেস্ট করছি, আমি 10 বছরটাকে টোটাল টার্ম ধরছি, রাইট? হুম আজকে থেকে যে ইনভেস্টমেন্টটা করছি আমি, হুম আজকে ধরো আমি 100 টাকা দিয়েছি, এটার বয়স হচ্ছে 10 বছর। হুম আজকে থেকে 5 বছর পরে যে টাকাটা দিচ্ছি হুম সেইটা যখন তুমি তোমার এই 10th ইয়ারে গিয়ে তুলছো তখন তার বয়স 5 বছর। রাইট রাইট শেষের দিকে যত যাচ্ছ তখন তোমার 2-3 বছরের এই যে শেষের বয়সের যে ইনভেস্টমেন্টটা, হুম হুম এই তো আর পুরোনো লেগাসি টানতে টানতে নিয়ে যাবে না। ওর না। ইনভেস্টমেন্টটা তো তখন হ্যাঁ হ্যাঁ সেই দিনকার ইনভেস্টমেন্ট। রাইট 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 তাহলে আমাকে বুঝতে হবে কি যে আমি আজকে থেকে যে ইনভেস্টমেন্টটা স্টার্ট করেছি তার রিটার্ন হয়তো বা আমি 15% পেতে পারি, হুম কিন্তু শেষের দিকের ইনভেস্টমেন্টটা তো আমি 15% পাবো না। না তাহলে এই টোটালটার অ্যাভারেজ কত রিটার্ন? অ্যাভারেজ রিটার্ন হচ্ছে 12%। এইটা ধরে যদি কেউ যায় না তাহলে তার কাছে গোলটা অ্যাচিভ করা খুব সহজ। আচ্ছা তুমি আমাকে বল 12% কম্পাউন্ডিং হলে কতদিনে মোটামুটি টাকা ডাবল হচ্ছে? এটা ওই রুলস অফ 72। আচ্ছা তুমি যদি 72 12 দিয়ে ভাগ করো তাহলে 6 বছর। আচ্ছা 6 বছর, প্রত্যেক 6 বছরে টাকা ডাবল হবে। 12 ইয়ার্সে যদি হয় তাহলে 6 বছরে ডবল হতে হতে যাবে। ওকে ওকে, দ্যাটস গ্রেট অ্যাকচুয়ালি। হ্যাঁ, হ্যাঁ মানে ফ্যান্টাস্টিক। ফ্যান্টাস্টিক এবার ফ্যান্টাস্টিক। এটা যদি লং টার্মে চলে যাও হুম তাহলে মানে অ্যামাউন্টটা তো হু হু করে বাড়তে থাকবে। হুম মানে আমার কাছে কয়েকদিন আগে একজন ভদ্রলোক এসেছিলেন, সে এসে বলছে, স্যার 14-15% দেখুন না, কেন পাবো না? না দেখুন, কিন্তু আমার আপনার দেখাতে কিছু না, মার্কেটের উপর ডিপেন্ড করছে। হুম হুম মার্কেটের ইতিহাস বলছে এই রিটার্নটা ভেবে যাওয়া উচিত। কারণ তুমি যদি কোনো ফান্ড ম্যানেজারের সঙ্গে কথা বলো, হুম মানে একজন ফান্ড ম্যানেজার যারা কোম্পানিতে বসে রয়েছেন তারা তো একটা হিউজ রেমুনারেশন পান। হুম তাদেরকে তুমি জিজ্ঞেস করবে যে স্যার লং টার্মে আপনি কি রিটার্ন এক্সপেক্ট করেন? এই যা বলছি হ্যাঁ হ্যাঁ 10-12% 10-12 বেশি কেউ অন দ্য রেকর্ড বলে না। ইনভেস্টরের কাছে একটা ইমাজিনেশন যে আমি 15-20% পেতে পারি। এবং অনেক ব্যাংক, হুম অনেক ব্যাংকের ক্ষেত্রে আমি বলছি, মানে কিছু মনে করো না, মানে আমি ব্যাংকের আমি এরকম বহু রং সেলিং আমি দেখেছি। হ্যাঁ। মানুষজন ব্যাংকও নয়, এটা বেসিক্যালি না ব্যাংকের হয়ে যে লোকটা বেচতে আসে সে করে। এক্স্যাক্টলি, কারণ আমি সাফার করেছি এটা। হ্যাঁ একটা মানে পশ্চিমবঙ্গের টপ সবচেয়ে সিকিউর ব্যাংকের বুঝে গেছি তুমি কার কথা পলিসি বলছো। কিনেছি, জঘন্য রিটার্ন পেয়েছি, জঘন্য মানে জঘন্য। তারপর যখন যখন সেটা ভাঙাতে যাচ্ছি তখন ওখানকার লোকজনই বলছে আরে এটা আমাদের সবচেয়ে খারাপ দুটো ইনস্ট্রুমেন্টের মধ্যে একটা। আবার মুশকিলটা কোথায় জানো? তুমি যখন যাবে যখন সেই ব্যাংকটার যে ইন্স্যুরেন্স কোম্পানিটা, হ্যাঁ কারণ দুটো আলাদা উইংস, হ্যাঁ 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 ঠিক আছে? ব্যাংক আলাদা, হ্যাঁ ওই ইন্স্যুরেন্স কোম্পানি উইংসটা আলাদা। এর সঙ্গে এর প্রফিটের কোনো রকম মিল নেই, কিচ্ছু নেই, কিন্তু মানুষ ওই ব্র্যান্ডটা দেখে চলে যাচ্ছে। এবার তুমি যখন এই কোম্পানিটাতে গেলে, ইন্স্যুরেন্স কোম্পানিটাতে গিয়ে বলবে স্যার এটা আমাদের ডিরেক্ট পলিসি না, এটা হচ্ছে ব্যাংকা, মানে ব্যাংক অ্যাসুরেন্স থেকে বিক্রি করা হয়েছে, এর রিটার্ন একটু এরকমই, আপনি যদি ডিরেক্টলি আমার থেকে নিতেন তাহলে একটু বেশি হতো। কি ঝামেলা? মানুষ এবার মুশকিল হচ্ছে কি এটা কেউ বেচার সময় বলে না তো, না। তুমি যখন ভাঙাতে যাবে তখন বলবে। মানে 10 বছর ধরে দিয়ে গিয়ে আমরা এক্সপেক্ট করেছিলাম এটা একটা বেশ লামসাম পাবো, ও বাবা সেটা এত কম। মানে আমি ভাবছি এটা যদি আমি, এবং আনফর্চুনেটলি মানে আমাদের অনেকেরই, আমার মতোই অনেক মানুষ নিশ্চয়ই আছেন, আমাদের মিউচুয়াল ফান্ড সম্পর্কে ধারণা এত কম যে মানে আমার ডিরেক্টর এটাতে খুব হেল্প করেছিলেন। তিনি আমায় প্রথম জানিয়েছিলেন মিউচুয়াল ফান্ডে এই গল্পটা হতে পারে, এইটা হলে এইটা হয়। তারপর থেকে উনি শুধু বলেছিলেন যে ডিউ ডিলিজেন্স ভাই তোমার, আমি কিন্তু কোনো রিস্কের মধ্যে নেই, আমি তোমায় বলছি এরম হয়, আমার পোর্টফোলিও দেখাচ্ছি আমি এটা করেছি। হ্যাঁ, তো তুমি আমাকে বলো, মানুষকে প্রথমত মিউচুয়াল ফান্ড নিয়ে অ্যাওয়্যার করা প্রয়োজন। প্রথম অ্যাওয়ারনেস যেটা আমার বলার, কোনো ইনস্ট্রুমেন্টকে অসম্মান না করি, একদম সেটা হচ্ছে যে সাধারণত দেখা যায় এফডির চেয়ে মিউচুয়াল ফান্ড বেটার রিটার্ন দেয়। কারেক্ট। আমাদের এই মুহূর্তে ইনফ্লেশন কত পার্সেন্ট? 6% ধরে চলো লাস্ট 20-25 বছরে। তার মানে আমি যদি 5.5% এর এফডি করি, তার মানে অ্যাকচুয়ালি আই এম লুজিং মানি, রাইট? এক্স্যাক্টলি এক্স্যাক্টলি। ইনস্টেড আমি যদি মিউচুয়াল ফান্ডে রাখি আমার তবু কিছুটা হলেও গ্রোথ হচ্ছে। কিন্তু তুমি আমাকে বলো ডেট ফান্ড তো ওই 6-7%ই দেয়। হ্যাঁ, এবারে এই যে আমি এক্স্যাক্টলি কথাটা বললাম যে তুমি তার মানে পিছোচ্ছ আর কি। হ্যাঁ এবার পিছোচ্ছ কোন জায়গা থেকে? খালি এই রিটার্নটার থেকে না, রিটার্নটা তুমি পাচ্ছ, আর তোমার ইনকাম যদি সামহাও কারোর যদি এরকম
একটা বড় ইনভেস্টমেন্ট থাকে, যদি সেই ইনকামটা 12 লাখের ওপরে চলে যায়, সে তখন আবার ট্যাক্সের আওতায় চলে আসছে, তখন তাকে ট্যাক্সও পে করতে হচ্ছে। এবার যখন ট্যাক্স পে করতে হচ্ছে, কত পার্সেন্ট দিচ্ছে সে যে স্ল্যাবে পড়ছে, একদম 10%, 20%, 30%। এবার তাহলে তুমি যদি 6% যদি তুমি আপফ্রন্ট তুমি রিটার্ন পাও, এবার সেখানে যদি 10% মিনিমামটা যদি তোমাকে পে করতে হয়, তাহলে 0.6% তোমার কেটে গেল। আর যদি 30% স্ল্যাবে পড়ো তুমি, তাহলে মানে 6%-এর 30% হচ্ছে 1.8%। 1.8%, তাহলে অলমোস্ট 2%, তাহলে কত দাঁড়ালো? 4% বা 4% এর কাছাকাছি। 4.2%। এইখানটাতে অসুবিধা। আমি তোমাকে প্রথমেই বলছিলাম যে 6%-এর আরও ইনভেস্টমেন্ট রয়েছে। কেন আমি হঠাৎ করে ইন্স্যুরেন্স প্রোডাক্টের কথা বললাম? আজকের দিনেও গভর্নমেন্ট মোটামুটি 5 লক্ষ টাকা অবধি যারা প্রিমিয়াম দেয়, তাদের ইনকামটাকে মানে যাই টাকারই ম্যাচুরিটি হোক না কেন, দ্যাট উড বি ট্যাক্স ফ্রি। মানে 6 পাবেই। এবার কি খালি 6 ইনভেস্ট করব? তাহলে আমি লসে রয়েছি। আমি কি করছি, আমার পোর্টফোলিওটাকে ব্যালেন্স করবার জন্য, রিস্কটাকে আমি ব্যালেন্স করবার জন্য বা রিস্কটাকে মিনিমাইজ করার জন্য আমি 6% ইনস্ট্রুমেন্টও গেছি, আবার 12% যেখান থেকে পাবো আমি সেখানেও গেছি। তাহলে আমার কি Average অ্যাভারেজ out আউট হয়ে গেল। যদি আমি খালি 6%-এর মাধ্যমে যদি আমি আমার পোর্টফোলিওটাকে বানাতে চাই, তখন আমার সমস্যা। অতএব ইনভেস্টমেন্টের খাতায় যদি তুমি দেখো 6%-এর অনেক ইনস্ট্রুমেন্ট রয়েছে, কোন ইনস্ট্রুমেন্টটা ট্যাক্স ফ্রি হচ্ছে সেটাকে আমাকে দেখতে হবে। অর্থাৎ এফডি ভেঙে মিউচুয়াল ফান্ডে আসতে কাউকে বলছি না, বাট এফডি ভেঙে যদি মিউচুয়াল ফান্ডে আসে, তাহলে কী ধরনের পোর্টফোলিওতে সে ইনভেস্ট করবে সেটা না এরকমভাবে আপফ্রন্ট ক্যামেরার সামনে না না, ওটা ইন্ডিভিজুয়াল, ম্যান টু ম্যান ভ্যারি করবে। কারণ তার রিস্ক অ্যাপেটাইট, তার সময়সীমা কতটা, তার বয়স কত, কোন ফান্ড থেকে সে নিয়ে এসছে, সে রিটায়ারমেন্টের ফান্ড নিয়ে এসছে ফর এক্সাম্পল, এসে মনে করছে যে এই একমাত্র ইনস্ট্রুমেন্ট যে আমাকে একদম দুরন্ত একটা লাইফস্টাইল দিতে পারে, না, ভুল হয়ে যাবে। তাহলে আপনাকে এফডিতেও রাখতে হবে, আপনাকে এমআইএসও রাখতে হবে, আপনাকে গভর্নমেন্ট ইনস্টিটিউশনের যেগুলো গ্যারেন্টি রিটার্ন দেয় ফর 5 ইয়ার্স 10 ইয়ার্স যে প্রোডাক্টগুলো রয়েছে সেখানেও রাখতে হবে। অ্যান্ড একটা পোর্শন আপনাকে রাখতে হবে যে কিনা আপনাকে ইনফ্লেশন বিট করতে হেল্প করবে। তো এই পুরোটারই একটা কম্বিনেশন থাকতে হবে। তো একটা কোনো দিকে তুমি খালি কনসেন্ট্রেট করবে সেটা হতে পারে না। আমি তোমাকে এইভাবে এক্সাম্পল দিয়ে বলতে পারি, তুমি যখন ভাত খেতে বসো, খালি ভাত আর মাংস খাও বা ভাত আর মাছ খাও? এটা আমার ক্ষেত্রে সত্যি, আমি শুধু মাংস ভাত খাই যেদিন। কি ঝামেলা! না, কিন্তু এক্সাম্পল হিসেবে আমরা নিই, মানে আমরা অনেক কিছু কিন্তু শুক্তো খাই, ডাল খাই, ভাজা খাই, মাংস খাই, কারেক্ট, তেতো খাই, তাহলে এতগুলো জিনিস কেন খাই? আমার শরীরের প্রয়োজনীয়তা অনুযায়ী আমার বিভিন্ন রকমের খাবার খেতে হচ্ছে, তার মানে আমার পোর্টফোলিওতে সব রকমেরই ইনস্ট্রুমেন্ট থাকবে। একটা দিকেই খালি কনসেন্ট্রেট করবো সেটা ভুল হয়ে যায়। মানে তোমরা কি বেসিক্যালি পুরো ইনভেস্টমেন্টটাই প্ল্যান করো? মানে একজন মানুষ যদি তোমাদের কাছে যায়, তাকে গিয়ে কি বলতে হয় তোমাদের কাছে? খুব ভালো প্রশ্ন করেছো। যখন আমার অ্যাপয়েন্টমেন্ট নেওয়ার সময় যখন যারা ফোন করেন, তাদেরকে পুরোটা ডেসক্রাইব করে দেওয়া হয় যে আপনাকে আপনার এক্সিস্টিং যা যা ইনভেস্টমেন্ট রয়েছে সেই ইনভেস্টমেন্টগুলোকে নিয়ে আসতে হবে, যা যেখানে রয়েছে। বেশ। কেন? আমি যখন তার এই পুরো বিষয়টাকে নিয়ে আলোচনা করব, প্রথমে আলোচনা করব কি তার গোল নিয়ে, কবে কবে গোল রয়েছে, কত কত টাকার গোল রয়েছে। এই কবে কবে মানে হচ্ছে কোন কোন ইয়ারে, তার তখন বয়স কত হচ্ছে, আচ্ছা, তার কোন গোলের জন্য সে প্ল্যান করছে। এরকম বহু ক্ষেত্রে হয়, বহু ক্ষেত্রে এসে বললো যে আমার একটা কিছু না স্যার, আমার একটা বাড়ি লাগবে, একটা গাড়ি করতে হবে, এইটা আমার স্বপ্ন। হ্যাঁ, আর কিছু না বলে আমি বসে থাকি, কিছুক্ষণ তাকিয়ে থাকি তার দিকে। সে বলছে না, আর তো কিছু খুঁজে পাচ্ছি না। রিটায়ারমেন্ট হবে না? ও হ্যাঁ, এটা দেরি আছে এখনো। হবে তো, তাহলে এখন থেকে প্ল্যান করতে হবে। সো আমি কি করি, দুটোই করি। কেউ যদি প্ল্যান নিয়ে আসে, সেটার অনুযায়ী আমি কথা বলি, একটু রিফাইন করলাম, হয়তো সে যে টাইমটাকে ঠিক করছে সেই টাইমটা হয়তো ভুল বলছে। যে আমি বাচ্চার না, যখন 16 বছর বয়স হয় তখন টাকা লাগবে। কেন 16তে টাকা লাগবে? 16তে তো লাগবে না, লাগবে তো 18তে। এই যে 2 বছরের যে একটা গ্যাপ সে ভুল করছিল, সেইটাকে ধরিয়ে দেওয়া। বা ধরো অনেক সময় আমাদের গভর্নমেন্টের একটা প্রোডাক্ট রয়েছে যেটা হচ্ছে সুকন্যা সমৃদ্ধি। আমি আমার বাচ্চার জন্য সুকন্যা সমৃদ্ধি করেছি, পড়াশোনার সময় এই টাকাটা আমি কাজে লাগাবো। 21 বছর পরে এটা ম্যাচিওর করবে। যদি সে 0 এজে স্টার্ট করে, তাহলে বাচ্চার যখন 21 বছর হবে তখন সে টাকাটা পাবে। অ্যান্ড বাচ্চার যদি 5 বছর বয়সে স্টার্ট করেন, তাহলে 26 বছর বয়সে কি পাবে? ততদিনে পড়াশোনা হয়ে গেছে। তো এই যে ট্যাগলাইনটা ছিল বেসিক্যালি যে বেটি পড়াও বেটি বাঁচাও, কারণ এইটা অ্যাকচুয়ালি গার্ল চাইল্ডদের জন্যই খালি প্ল্যানটা করতে পারে।
তো বেটি পড়াও কবে? বেটি তো পড়ানো হয়ে গেছে। 18 থেকে পড়ানো শুরু। 18, 19, 20 এবার যদি মাস্টার্স করে তখন হয়তো পরের 2 বছরে সেটা কাজে লাগতে পারে। অ্যাকচুয়ালি যারা সুকন্যা সমৃদ্ধিতে ইনভেস্ট করছেন, তারা যদি দেখে বাচ্চার পড়াশোনার জন্য নয়, হিসাব মতন হয় যদি পড়াশোনার জন্য বটে, যদি মাস্টার্স করে সে, সেই ক্ষেত্রে কাজে লাগবে, অথবা বিয়ের কাজে লাগবে। তো পড়ানোর কাজে কিন্তু খুব একটা বেশি লাগছে না, বাট আমি বলবো না সেখানে ইনভেস্টমেন্ট করবেন না, করুন, কারণ একটা রিটার্নের একটা মোটামুটি মানে গ্যারেন্টি আছে। না, গ্যারেন্টিও নেই। আচ্ছা। এটা যখন শুরু হয়েছিল প্রথম 2016 সালে শুরু হয়েছিল ইনভেস্টমেন্টটা, তখন এর রিটার্ন ছিল 9%। ইট ওয়াজ স্টার্টেড উইথ 9%। এবার সেইটা ভেবেই অনেকেই ইনভেস্টমেন্ট স্টার্ট করেছিলেন করা, যে 9%ই বোধহয় গ্যারেন্টেড, কিন্তু ওখানে রিভার্সনারি রিটার্ন ছিল। রিভার্সনারি মানে হচ্ছে যেরম গভর্নমেন্ট প্রফিট জেনারেট করবে সেরমভাবেই ডিক্লেয়ার করবে। এটা গন্ডগোল হয়ে গেল। হ্যাঁ, তো এই বছরে তো আবার বাড়িয়েছে, মাঝখানে একটু কমে গেছিলো। তার মানে বেড়েছে কমেছে যদি আমি এইভাবে যদি দেখতে যাই, তাহলে আমি তো লং টার্মে কত ধরবো? 9 হয়েছে, 7 হয়েছে, 8 হয়েছে, তাহলে আমি লং টার্মে কত ধরবো? 7ই ধরবো, 7, 7.5 ম্যাক্সিমাম ধরতে পারি। তাহলে এইটাকে আমি কততে শুরু করেছিলাম সেটা কিন্তু মানে যদি ধরে যাই তাহলে অঙ্ক ভুল হয়ে যাবে। কত এখন আছে, কত মাঝখানে গেছিল, আর আগামী দিনে কত হতে পারে, এটা একটা অ্যাভারেজ আউট করতে হবে। রিটার্নটা ভালো, কারণ ট্যাক্স ফ্রি রিটার্ন আছে, বাট যে পারপাসে আপনি শুরু করেছিলেন সেই পারপাসটা কিন্তু সলভ হবে না। সো আমার বক্তব্য হচ্ছে এটাই, যে আমি যখন ইনভেস্টমেন্ট করছি তখন আমাকে জানতে হবে ইনভেস্টমেন্টের পুঙ্খানুপুঙ্খ বিষয়টা, যে আদৌ তার মধ্যে থেকে যে আমি প্ল্যানিংটা করছি সেই প্ল্যানিংটা কি আমি মিট করতে পারছি। আচ্ছা, মিউচুয়াল ফান্ড কিভাবে চুজ করব? মিউচুয়াল ফান্ড চুজ করার যেটা মানে আমি বলে দিই, আমার কিছু স্পেসিফিক কোয়েশ্চেন আছে। 1 নম্বর হচ্ছে, অনেক সময় আমাদের এজেন্টরা আমাদের এমন মিউচুয়াল ফান্ড দিয়ে চলে যায় যে মিউচুয়াল ফান্ডের ধরো কমিশনটা একটু বেশি। হ্যাঁ, সেটা আমরা লেম্যান কিভাবে বুঝবো যে এই মিউচুয়াল ফান্ডটা? তারপর আমি যেটা জানতে চাই সেটা হচ্ছে কোন মিউচুয়াল ফান্ডটা আমার ক্ষেত্রে বেনিফিশিয়ারি, সেটা কিভাবে চুজ করব। আর ওই যে লেখা থাকে না হাইব্রিড, ডিরেক্ট, জি, এই ব্যাপারগুলো একটু সোজা সোজা করে টার্মিনোলজিগুলো জাস্ট বলে আচ্ছা, দাও। প্রথমেই যেটা মানে যে দুটো শব্দ নিয়ে আর কি প্রচুর কনফিউশন, যে ডিরেক্ট অ্যান্ড রেগুলার। যে ডিরেক্টে ইনভেস্ট করলে পরে রিটার্ন বেশি আসবে, রেগুলারে ইনভেস্ট করলে পরে রিটার্নটা কম আসবে। আমি যখন এই রেগুলার আর ডিরেক্টটাকে যখন আমি ভালো করে বোঝার চেষ্টা করব, রেগুলার মানে হচ্ছে আমাকে কেউ গাইড করছে, সেই ফান্ডগুলোকে তখন রেগুলার বলা হয়। ব্যাংকেও ব্যাংকে তুমি যদি গিয়ে ডাইরেক্ট মিউচুয়াল ফান্ড কেনো, সেখানে রেগুলারই কিনতে হচ্ছে, আবার ডিরেক্টেও কিনতে পারো। এই যে ডিরেক্ট আর রেগুলারের মধ্যে যে একটা বেসিক ডিফারেন্সটা, সেটা হচ্ছে পার্সেন্টেজে। যে বলা হয় নাকি যে 1% বা একটা পার্সেন্টেজ বেশি খরচ হয় রেগুলারের ক্ষেত্রে, তাই জন্য রিটার্নটা কমে যায়। এবার তুমি আমাকে বলো, ইন্ডিয়া টিমে যেসব প্লেয়াররা খেলে তাদের কি সেই অর্থে কোচের দরকার ছিল? না। তাহলে ইন্ডিয়া টিম এত বড় একটা কোচের টিম কেন? মানে কেউ যদি তোমার গাইড করে, আর সেই 1%-এর যে বিষয়টা, সেটাকে যদি সে 2% বা 3% তোমাকে বেশি রিটার্ন পেতে হেল্প করে, অ্যান্ড এই ক্র্যাশের টাইমে তোমাকে অন্তত একটা কুশন দিতে পারে, সেইটা ইম্পর্ট্যান্ট। আমি যদি নিজে না জানি রান্নাটা করতে, ইদার আমাকে রান্নাটা পুরো জানতে হবে, অথবা আমাকে রান্নার লোক রাখতে হবে, তাই না? তো প্রথম বক্তব্যটা হচ্ছে যে ডিরেক্ট আর রেগুলারের সঙ্গে না এইভাবে কনফিউজড হয়ে লাভ নেই। যদি আপনি রেগুলারই ইনভেস্ট করছেন, করুন, তাতে কোনো অসুবিধা নেই, কেন আপনার আলটিমেটলি লং রানে রিটার্নটা সেই অ্যাভারেজ আউট হয়েই পৌঁছাবে। অ্যান্ড ইভেন আরেকটা বিষয় রয়েছে, তুমি খেয়াল করে দেখবে যে তুমি যদি ডিরেক্টের ন্যাব দেখো, লেটস সে কোনো একটা এক্সাম্পল এক্স এএমসি, তার মিড ক্যাপ, তুমি ডিরেক্টের ন্যাবের প্রাইস দেখবে আর রেগুলারের ন্যাবের প্রাইস দেখবে। ডিরেক্টের ন্যাবের প্রাইস বেশি, রেগুলারের ন্যাবের প্রাইস কম। আচ্ছা। ইয়েস, এবং সেটা বেশ ভালো টাকারই একটা ডিফারেন্স হয়। আচ্ছা। তার মানে তুমি বেশি টাকা দিয়ে কিনছো, হ্যাঁ তুমি বলতে পারো যে আমি তো বিক্রিও করবো বেশি দামে, ঠিক আছে, কোনো অসুবিধা নেই। একটা জিনিস সহজভাবে যদি আমি বোঝার চেষ্টা করি, যে আমি 100 টাকা নিয়ে গেছি মার্কেটে 100টা লেবু কিনতে, তাহলে আমাকে কত টাকা লেবু পেতে হবে? 1 টাকা করে লেবু পেতে হবে। তাহলে 1 টাকা করে লেবুর দাম হলে আমি 100টা লেবু পেলাম, আর লেবুটার দাম 1 টাকা 20 পয়সা করে, তাহলে 100 টাকাই নিয়ে গেছি, কটা লেবু পাবো? কম পাবো, 80টা। 80টা। এবার যদি মানে লেবু যদি খারাপ হওয়ার সম্ভাবনা থাকে, তাহলে যার কাছে 100টা লেবু রয়েছে তার কাছে খারাপ হওয়ার যদি সম্ভাবনাও থাকে, কেন থাকলে পরে অসুবিধা নেই, কারণ তার কাছে লেবুর পরিমাণটা বেশি। রাইট।
তো এইভাবে রিস্ক ডিস্ট্রিবিউশনটা হয়। তো আননেসেসারি এইগুলোর মধ্যে ভেবেচিন্তে লাভ নেই যে ডিরেক্ট রেগুলার। যদি রেগুলার ইনভেস্ট করছেন করুন, তাতে কোনো অসুবিধা নেই। ডিরেক্টে করছেন করুন। ডিরেক্টে করলে পরে আপনাকে হয়তো খুব গাইড করার থাকে না। এবার এরকম আমরা দেখেছি যে রেগুলার ইনভেস্টমেন্ট হচ্ছে, সঙ্গে কেউ না কেউ রয়েছে একজন, কিন্তু রিব্যালেন্সিংয়ের যে একটা টাইম হরাইজন হওয়া উচিত, অ্যাটলিস্ট 6 মাস 7 মাস পরে পরে দেখা যে ফান্ডটা ঠিকঠাক চলছে কিনা। রাইট, কারণ তুমি যখন সুইচ করা। সুইচ করাটা মানে তুমি যখন ফান্ডটা কিনেছো সেই সময় দেখেছো যে ফান্ডটা বেস্ট পারফরমেন্স হিসেবে এই মুহূর্তে রয়েছে, আমার বেঞ্চমার্ক বিট করছে, হ্যাঁ, দুরন্ত রিটার্ন দিচ্ছে লাস্ট 3-5 বছরে। মানে দুটো এমন এমন নাম রয়েছে, আমরা অন ক্যামেরা মানে বলতে পারবো না, তাই যে ফান্ডগুলো মানে ভারতবর্ষের একটা বড় বড় দুটো নাম আর কি ইনস্টিটিউশন হিসাবে, তারা লাস্ট 8-9 মাস ধরে পারফর্মই করছে না। কিন্তু কি 8-9 মাস ধরে পারফর্ম করছে না, তাহলে 8-9 মাসের আগে তো সে পারফর্ম করতো। তুমি আমি যখন কিনেছিলাম তখন তো আগের পারফরমেন্স ধরে কিনেছিলাম। ঠিক। এবার আমি ইমোশন অনুযায়ী রেখে দিয়েছি ফান্ডটা, না না আজ না কাল উঠবে। আর আমার যে অ্যাডভাইজার সেও বলছে না এখান থেকে সুইচ করা উচিত। আরে বাবা, আমি তো একটা ফুটবল টিম নামিয়েছি, আমার প্লেয়ারটা ভালো খেলছে না, তাকে মাঠের বাইরে বসিয়ে আমার একটা ভালো প্লেয়ার দিতে হবে মাঠে। তাহলে আমার কাজ কি, এই 6 মাস পর পর যদি আমি দেখার একটা প্র্যাকটিস রাখি, বা যিনি আমার গাইড করছে সেই যদি সেই প্র্যাকটিসটাকে আমাকে যদি রাখে আর কি, আমার সঙ্গে যদি সেই কমিউনিকেশনটা রাখে, তবে কী হবে, আমি কিনতে পারি এক সময় ভালো পারফর্ম করতে, এই সময় ভালো পারফর্ম করছে না, আমি সুইচ করবো, যেটাকে আমরা রিব্যালেন্সিং বলি। একটা গাছের যে গ্রোথটা, সেটাতেও কিন্তু গাছটাকে কিন্তু মাঝে মধ্যে ট্রিম করতে হয়। তো এইটাও ট্রিম না করলে পরে ফান্ড বাড়বে না। একটা কথা হয়তো অনেক সময়তে আমরাই বলেছি বা অনেকের মুখে শোনা যায় যে মিউচুয়াল ফান্ড ইনভেস্টমেন্ট মানে কিন্তু এই লং টার্ম ইনভেস্টমেন্ট। রেখে ভুলে যাও মানে হচ্ছে অ্যাসেট ক্লাসটা ঠিক আছে, যে আমি মিড ক্যাপে রাখবো কি আমি স্মল ক্যাপে রাখবো কি আমি হাইব্রিডে রাখবো, অ্যাসেট ক্লাসটা ঠিক আছে, আমি এই অ্যাসেট ক্লাসটাতে থাকবো। এই অ্যাসেট ক্লাসের মধ্যে যে আমি ফান্ডটা কিনেছি সেই ফান্ডটা পারফর্ম করছে কিনা সেটা তো দেখতে হবে। যদি ওটা পারফর্ম না করে আমি রেখেই দিয়েছি, ও তো আমাকে আমার টোটাল পোর্টফোলিওটাকে তো পিছনে টানছে। তার মানে তুমি অ্যাকচুয়ালি কফি ক্যান ইনভেস্টিং সাপোর্ট করো না? না, আমি করি না। কারণ আমার মনে হয়েছে যে এই রেখে দিয়ে ভুলে গেলাম, এই বিষয়গুলো একদমই ভুল ধারণা। তুমি বলো তো, তুমি একটা বাড়িতে গাছ নিয়ে এসছো, একটা তরতাজা গাছ নিয়ে এসছো, এসেছো যখন গাছটা নিয়ে একদম ঝকঝকে তকতকে গাছটা, তুমি রেখে দিয়েছো গাছটাকে, কি ভেবে, আরে গাছটা তো একজন তত্তর করে বাড়বে। তুমি তার যদি তুমি ঠিকঠাক করে জল না দাও, তুমি যদি রোদ্দুর না দেখাও, তুমি যদি তাকে সার না দাও ঠিক সময়, তাকে ট্রিম না করো, গাছটা যেই রকম এনেছিলে সেরকম থাকবে না। এটাও তাই, তুমি রেখে দিলে আর চলতে থাকলো হবে না বন্ধু, গন্ডগোল হয়ে যাবে। এটার একটা উল্টো দিকও আছে কিন্তু। বলো। প্রচুর লোক আছে যারা অন্তত দিনে 4 বার করে দেখে। না, 4 বার করে দেখতে বলছি না তো আমি। আমি বলছি তোমাকে, তুমি এটাও বললে, এটাও যে দিনে 4 বার করে দেখে এবং সেই দিনের পড়া দেখে ভয়ঙ্কর প্যানিকড হয়, পরের দিনের ওঠা দেখে ভীষণ আনন্দ পায়। একদম। তো যদি ধরো এই যে ট্র্যাক করার কথা তুমি বলছো, একজন কনজিউমার মোটামুটি দিনে কভার করে দেখতে পারে। ঠিক গাছের এক্সাম্পল দিয়ে বলছি, তুমি গাছটা কিনে নিয়ে এসছো, প্রত্যেক দিন তুমি তাকিয়ে থাকবে, গাছটা বড় হওয়া বুঝতে পারবে? কিছুদিন পর পর বুঝতে পারবে আচ্ছা বেড়েছে গাছটা। এটাও ঠিক তাই, তুমি রোজ দেখতে পারো, দেখো অ্যাপ রয়েছে তোমার হাতে, তুমি সারাক্ষণ খুলে তাকিয়ে থাকতে পারো তার দিকে, 10 বার বার করে দেখতে পারো, বাড়ছে না তাতে, বাড়বেও না তাতে। আমি কি বলেছি, 6 মাস পর পর, 6 মাস পর পর হ্যাঁ অন্তত দেখো, অন্তত 6 মাস পর পর দেখা উচিত যে ফান্ডটা পারফর্ম করছে কিনা। হঠাৎ করে এক সপ্তাহ ধরে মাইনাস পারফরমেন্স দেখাচ্ছে মানে কি, মানে আগামী 7 দিনও তাই দেখাবে না। এর মধ্যে অনেকগুলো বিষয় রয়েছে সৌরভ, সেখানে হচ্ছে আলফা ক্যালকুলেশন জানতে হবে, যে ফান্ডটা পারফর্ম করতে পারে কিনা ইন ফিউচার, সেটার অ্যানালিসিসটা জানতে হবে। সেই কারণেই অ্যাডভাইজারের প্রয়োজন হয়ে থাকে, যে আচ্ছা এই যে নেগেটিভটা দীর্ঘদিন ধরে দেখাচ্ছে, এটা তো কমিউনিকেশন, যে এই যে নেগেটিভটা দেখাচ্ছে এটাকে আমাকে এক্সপ্লেন করুন কেন দেখাচ্ছে, এটা কি এরকমই থাকবে না এটা আগামী দিনে এগোতে পারে। এই আমরা চেষ্টা করি সবসময়, আমরা চেষ্টা করি, যেটা আমি আমার প্রত্যেকটা ক্লায়েন্টকে চেষ্টা করি এডুকেট করতে। তাহলে সুবিধা দুটো, একটা হচ্ছে যে গাড়িটাতে চেপেছে একটু যদি নড়ে চড়েও যায়, সে বুঝবে যে আচ্ছা ঠিক আছে গর্ত রয়েছে, এরকম নড়ে চড়বে, আবার ঠিক হয়ে যাবে গাড়িটা। আরেকটা হচ্ছে দুমদাম করে নামতে বলে দিলেও গাড়ি থেকে নামবে না, বলে না আমি একটা ডেস্টিনেশনে যাওয়ার প্ল্যানে গাড়িতে উঠেছি, আমি পৌঁছাবো তারপরেই নামবো। রাইট। তো এই এডুকেশনটা খুব ইম্পর্টেন্ট। রাইট। তাই জন্য আমরা কী করি, বছরে 1বার 2বার করে ক্লায়েন্টদেরকে একটা সেমিনার করি। ইয়েস, অলদো তুমি আমার সঙ্গে যেদিনকে এসছো, আমি 1-1.5 ঘন্টা তার সঙ্গে সময় ব্যয় করে, হতে পারে সেই মানুষটা 1000 টাকার এসআইপি করতে এসছেন,
আর বাইরের লোকটা যিনি বসে রয়েছেন সে হয়তো বা 10,000 টাকার এসআইপি করবেন, আর যিনি চলে গেছেন তার আগে সে হয়তো 50,000 টাকার এসআইপি করে গেছে। আমাকে সময় একই ব্যয় করতে হয়, কেন এই 1,000 টাকার যে এসআইপিটা করছেন যে ভদ্রলোক বা ভদ্রমহিলা, তার কাছে 1,000 টাকাটাই খুব বড়। নিশ্চয়ই আজকে নিশ্চয়ই। এই 1,000 টাকার মানুষটা 5,000 টাকা হবে, তাই না? তো তাকে আমাকে সেই হেল্পটা করতে হবে এবং সেই গোলটা দেখাতে হবে, সেই স্বপ্নটা দেখাতে হবে, তবে কি 1,000 টাকার মানুষটা কি 2,000 টাকা 3,000 টাকা ইনভেস্টমেন্ট করতে শুরু করবে। তো এই লং টার্মে তাদেরকে ধরে রাখতে গেলে তাকে গাইডেন্স দিতেই হবে। তাই জন্য এই বছরে 1বার 2বার করে এরকম সেমিনার করি এবং সকলকে ডাকি। সকলকে ডাকো। একসঙ্গে ডাকা হয়তো পসিবল হয় না, হয়তো একটা কোনো মান্থ নিলাম আমি, 4টে স্যাটারডেকে আমি প্ল্যান করলাম। এবার যারা হয়তো একটু দূরে থাকে তাদের জন্য হয়তো দুপুরবেলা প্ল্যান করলাম। এরকমও হয়, মানে ভাবতে পারছো না, মানে দীঘা, দুর্গাপুর, পশ্চিম মেদিনীপুর, পূর্ব মেদিনীপুর, মালদা, বালুরঘাট, মানে ধরুন সন্ধ্যেবেলা মিটিং, তারা ওই ট্রেনে করে এসে মিটিং অ্যাটেন্ড করে তারপরে তারা, এবং খালি একা আসছেন না, হাজব্যান্ড ওয়াইফ দুজনে মিলে আসছেন, বাচ্চাদেরকে নিয়ে আসেন। আচ্ছা, তুমি গ্লোবাল ফান্ডসে ইনভেস্ট করাচ্ছ ক্লায়েন্টদের? হ্যাঁ, তুমি তো এফওএফই তো রয়েছে তোমার, What is FOF? ফান্ড অফ ফান্ড। আচ্ছা, সেটা কিরকম তুমি বিষয়? মিউচুয়াল ফান্ডের মধ্যেই এফওএফ এর মাধ্যমে তুমি গ্লোবাল মার্কেটে ইনভেস্ট করতে পারো। আচ্ছা, মানে এখন আমি চাইলে এখানে বসে আমি অ্যাপল, মাইক্রোসফট, একদম। মাইক্রোসফটে নয়, হ্যাঁ, এগুলোতে পারো ইনভেস্ট করতে পারো পারো। মানে না, তুমি ইন্ডিভিজুয়াল কোনো কোম্পানিতে তুমি ইনভেস্ট করতে পারো না। তুমি কোনো ইন্ডিভিজুয়াল কোম্পানিতে তুমি ইনভেস্ট করতে পারো ওই না। মিউচুয়াল ফান্ডটা ওই কিন্তু মিউচুয়াল ফান্ডে কিন্তু টোটাল, মানে ধরো আইটি নিয়ে কাজ করছে যারা, তাদেরটাতেই তুমি খালি ইনভেস্ট করলে, তো এফওএফ এর মাধ্যমে কিনতে পারো। এইটা খুব ভালো পয়েন্টে এলে। এই যে আইটি কোম্পানিগুলোতে একটা সময় বলা হতো আইটি কোম্পানিতে ইনভেস্ট করো চোখ বুঝে, এই যে টপ যে কোম্পানিগুলো সব বড় বড় অফিস সল্ট লেকে, তারা মূলত কিন্তু সার্ভিস প্রোভাইডার্স। কারেক্ট। এআই আসছে, ঢুকতে আরম্ভ করেছে, প্রচুর জায়গায় ডাউন সাইজিং চলছে। কারেক্ট। হ্যাঁ, তো আগামী দিনে এই যে সেক্টরটা, এই ইনফরমেশন টেকনোলজি বা এই সেক্টরটা, এইটাতে ইনভেস্ট কি আর করা উচিত, না এইবার পালিয়ে আসো আস্তে আস্তে সময় না কাটাতে না না কাটাতে? না না, এটা এটা আমি এগ্রি করবো না যে মানে পালিয়ে আসো ওটাতে। দেখো, প্রথম কথা, আমাকে তুমি যতবার জিজ্ঞেস করবে, যেভাবে জিজ্ঞেস করবে, একটা কথা বলবো যে একটা কোনো জায়গায় ইনভেস্ট করো না, ডিস্ট্রিবিউশন অফ রিস্কটাকে বোঝো। আমি যদি 100 টাকা ইনভেস্ট করি, তার মধ্যে আমি হতে পারে 5 থেকে 10%, যেটা আমি স্পেকুলেশনে যাচ্ছি। আমি আগের ভিডিওতে বোধহয় তোমাকে এক্সপ্লেন করেছিলাম ফাইন্যান্সিয়াল পিরামিডটা, যে একদম নিচের যে পার্টটা, ওটা হচ্ছে সবচেয়ে বড় জায়গাটা। সেখানে আমার পোর্টফোলিওর গ্যারান্টিড পোর্শনগুলো ওইখানে থাকবে। সেই জায়গাটা যতক্ষণ না ফিল আপ হচ্ছে, তারপরে আমি পরের ধাপটা যেতে পারি না, যেটা কিনা ধরে নিলাম মিউচুয়াল ফান্ডে ঢুকলাম। এবার মিউচুয়াল ফান্ডের মধ্যেও তো রিস্ক আলাদা আলাদা পোর্টফোলিও রয়েছে। সেইখানে যদি আমি দেখি স্পেকুলেশন কোনগুলোতে রয়েছে, তাহলে স্পেকুলেশনে যদি যাই, তাহলে একদম লাস্টে যাব যখন আমার অন্যান্য পোর্টফোলিওগুলো তৈরি হয়ে রয়েছে। এবার তুমি যদি আমাকে জিজ্ঞেস করো যে আচ্ছা এর প্যারামিটার কী হওয়া উচিত, ইট ইজ ডিপেন্ডস অন দ্য টাইম হরাইজন, ঠিক আছে? এবার তুমি যদি লং টার্মে যাও, তাহলেও বলবো যে তুমি স্পেকুলেশনে অনলি 5-10% রাখো। মানে ধরো এই এফওএফই যদি রাখো, মানে এই গ্লোবাল মার্কেটে যদি তুমি ইনভেস্ট করো, তাহলে টোটাল পোর্টফোলিও তুমি 5-10%ই রাখো। এইখানে আমার আরেকটা কথা আছে, সেটা হচ্ছে তুমি বলছো 5-10%, তাহলে তো আমি লাইফ লং সেই ওয়েলথটাই ক্রিয়েট করতে পারবো না। দেখো, তোমাকে তো একমাত্র এফওএফ রিটার্ন দেবে তা তো নয়, বা গ্লোবাল মার্কেট দেবে তা তো নয়। আজকে আমাদের যে মার্কেটটা, ইন্ডিয়ান মার্কেট, দুরন্ত জায়গায় রয়েছে, কিন্তু যথেষ্ট স্ট্রং জায়গায় রয়েছে। মার্কেটের এত ভোলাটিলিটিতেও তুমি দেখো যে জাস্ট 2-3টে ভালো খবর বা পজিটিভস যখনই নিউজ এসছে, মার্কেট কিন্তু মোটামুটি একটা পজিটিভ দিকে যাওয়া শুরুও করেছে, ব্রেক ইভেনেও পৌঁছে যাওয়ার সম্ভাবনা রয়েছে 1-2 দিনের মধ্যে। সেইখানে দাঁড়িয়ে কিন্তু যদি তুমি গ্লোবাল মার্কেটকে স্টাডি করো, তাহলে কিন্তু অনেকটা বেশি নড়বড়ে জায়গায় রয়েছে। এবারে আমি বলবো যে আমি ইনভেস্টমেন্ট করছি, আমি একটু চেখে দেখবো না যে ওখানে কি চলছে, তার জন্য ঠিক আছে। এবার তার জন্য কি ওইখানেই একমাত্র গ্রোথটা লুকিয়ে রয়েছে তা তো নয়। ফ্রান্সের আমার সঙ্গে একজন ক্লায়েন্টের কথা হচ্ছিল যে স্যার আমি এইখানকার মার্কেটে ইনভেস্ট করতে চাইছি, আমি করতে পারেন। তো আমি জাস্ট বোঝার জন্য আমি জিজ্ঞেস করছি, আপনি ওখানে ইনভেস্ট করবেন, ইন্ডিয়ান মার্কেটে ইনভেস্টমেন্ট করবেন, তাহলে তো আপনি ওইখানেই পুরো টাকাটা ইনভেস্ট করতে পারেন। তো সে এত বছর ফ্রান্সে থেকেও সে বলছে না, এই কারণে করতে চাই না, আমি দেখেছি লাস্ট 10-12 বছরে গ্লোবাল মার্কেটের অ্যাভারেজ রিটার্ন হচ্ছে 10-12% বা 15%, সামটাইম ইট ইজ, যেটা মার্কেটের ভারতবর্ষ দিয়ে থাকে 30-40-50% রিটার্ন। তো অ্যাভারেজ রিটার্ন কী, আর আমার জ্ঞান কতটা সেই ইনভেস্টমেন্টের ওপরে,
তাহলে আমি যখন জ্ঞান মানে হচ্ছে যে ইনভেস্টর তার কথা বলছি, সে কিভাবে করবে ইনভেস্টমেন্টটা, সব জায়গায় ডিস্ট্রিবিউট করবে। এবার তুমি আমাকে বলো যে দুটো প্রশ্ন আমার, বলতে পারো আজকের পর্বে শেষ দুটো অংশই আমি জিজ্ঞাসা করব। একটা হচ্ছে অনেকে প্র্যাকটিক্যাল সমস্যা, আমাদের মধ্যে অনেকেই আমরা ফ্ল্যাট কিনেছি লোন নিয়ে, লোনটা শোধ করছি, করতে 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 এমন একটা জায়গায় এসে পৌঁছেছি আমার হাতে একটা কর্পাস আছে, সেই কর্পাসটা ইউজ করলে আমি এই লোনটাকে বন্ধ করে দিতে পারি, শেষ করে দিতে পারি। অথবা আমার হাতের এই যে কর্পাসটা আছে এটা যেমন চলছে চলছে চলছে, এটাকে নিয়ে আমি মিউচুয়াল ফান্ডে ঢুকিয়ে দিতে পারি। কোনটা করা উচিত? কোনটা করা উচিত? হ্যাঁ, এইটা অনেকেই প্রশ্ন করেন যে আমি লোন বেশি দিন চালাতে চাই না, আমার পছন্দ হয় না লোনটা। আমি তাকে জিজ্ঞেস করি, তো লোনটা নিলেন কেন? এটা জেনেই নিয়েছিলেন যে 10 বছর, 12 বছর, 15 বছর বা 20 বছর চালাতে হবে। এবার নেওয়ার 5 বছর পরে মনে হলো যে আমি এবার এটা বন্ধ করব। আপনি একটা দিক থেকে নিজেকে মুক্তি দিলেন যে আমার লোন নেই আর, কিন্তু একটা মুক্তিতে তো হবে না, রিটায়ারমেন্টেরও তো একটা মুক্তি লাগবে, সারা জীবন তো কাজ করে যাবেন না, সেটাও তো মুক্তি। তাহলে আমি কিভাবে প্ল্যান করব? এই যে টাকাটা আমার কাছে লামসাম এসছে, আমি দুম করে গিয়ে পে অফ করে দিয়ে আমি ইএমআই বার্ডেনটা সরিয়ে দিলাম, গন্ডগোল হয়ে যাবে। তার থেকে এটা কেন, লজিকটা কি? এবার কেউ বলবেন আমি ওইটাকে দিয়ে শোধ করে দিয়ে আমি যে টাকাটা বাঁচবে সেই টাকাটা দিয়ে আমি ইনভেস্ট করব। এবার 10 লক্ষ টাকার একটা ওজন, আর 10 লক্ষ টাকার লোন শোধ করার জন্য যেটা কমবে ইএমআইটা, সেটা 10,000 টাকা। এই 10,000 টাকা ইএমআই এর জায়গায় তুমি ইনভেস্টমেন্ট করা শুরু করলে আজকে থেকে, কতদিনে সে হেলদি হবে? অনেকটা সময় লাগবে। আর এই 10 লক্ষ টাকা আজকে থেকে আমি রাখলাম, যদি প্রপারলি আমি একটা অ্যাসেট অ্যালোকেট করে রাখতে পারি, সে তো আমাকে 5 বছরে একটা বেটার রিটার্ন দিয়ে দেবে। এবার আমি হোম লোনের ইন্টারেস্ট পে করি কত পার্সেন্টে? 9%, 8 to 9%। আর আমি গ্রোথ এক্সপেক্ট করছি কত? 10 to 12%। তাহলে আমি কি করব, এই গ্যাপটাকে কমানোর জন্য, মানে লোনের যে টেনিয়রটা সেটাকে গ্যাপটাকে কমানোর জন্য আমি ইনভেস্ট করলাম, 5 বছর পরে সেখান থেকে যে ফান্ডটা রেডি হবে ওইটা দিয়ে আমি আপফ্রন্ট পে করে দিলাম। তাহলে কি হলো, আমি ফান্ডটার গ্রোথও পেলাম, আর আমি 5 বছর পরে গিয়ে একসঙ্গে হয়তো লোনটা শোধ করে দিলাম, সেই জায়গাটায় দাঁড়িয়ে রইল। এই যে অনেকে আবার এটাও বলেন যে আমি না ইএমআই একটু এক্সট্রা পে করে 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 যাচ্ছি, যাতে আমার কিনা একটু এটা কমে যাচ্ছে, আমার টেনরটা কমে যাচ্ছে, বা আমার যে অ্যামাউন্টটা নিয়েছিলাম লোন সেটা কমে যাচ্ছে। এখানেও বলবো একই কথা, পার্সেন্টেজটাকে খেয়াল করতে হবে, কত পার্সেন্ট আমি লোনের জন্য পে করছি, আর এই এক্সেস অ্যামাউন্টটা যেটা আমি পে করছি এটা যদি আমি ইনভেস্ট করি কত পেতে পারি। এই যে 2%-এর গ্যাপটা, এটা হিউজ। কোন ক্ষেত্রে হিউজ? যদি অ্যামাউন্টটা বড় হয় আর যদি টাইমটা বড় হয়। তো সেই ক্ষেত্রে আমি বলবো যে এরকম দুম করে পে অফ করার কোনো প্রয়োজন নেই। হ্যাঁ, এবার কেস টু কেস কি ডিফারেন্ট হবে না? না, সেই ক্ষেত্রে তো আলোচনার বিষয়। না, কিন্তু এখানে আমার পার্সোনালি আরেকটা প্রশ্ন আছে। দেখো, আমার একটা লোন আছে, হোম লোন। সেটা যখন আমি নিয়েছিলাম আমাকে বলা হয়েছিল 12 বছরের টেনিয়ারে আমি নিয়েছিলাম বেসিক্যালি হোম লোনটা। 1 বছরের পর আমি একটা লামসাম প্রিপে করে দিয়েছিলাম। তার ফলে আমাকে তখন ব্যাংক থেকে বলা হয়েছিল যে তুমি টেনিওর কমাতে চাও না ইএমআই কমাতে চাও। আমি বলেছিলাম টেনিওর কমিয়ে দাও। ঠিক আছে, ওরা তখন ক্যালকুলেট করে আমাকে বলেছিল তোমার 4 বছর টেনিওর কমে গেল। ঠিক আছে, আচ্ছা, 4 বছর যদি টেনিওর কমে যায়, 12 থেকে আমার 8-এ লোন শোধ হয়ে যাওয়ার কথা। কারেক্ট। আমার 8 বছর কমপ্লিট হয়ে গেছে। আবার আমি ফোন করলাম, আমি কোভিডের সময় কিন্তু কোনো হেয়ার কাট বা নিইনি, তুমি ইএমআই স্টপ করিনি, ইয়ে নাওনি তুমি, ওই প্রিমিয়াম ইএমআই দিতে হবে না, মোরাটোরিয়াম নিতে নাও নি। ঠিক আছে, তো নিইনি, কিন্তু তা সত্ত্বেও আমি ফোন করে দেখলাম বলে এখনো 20 মাস বাকি। এই ঘটনাটা কেন? 20 মাস মানে হচ্ছে এখনো 1 বছর 8 মাস। 1 বছর 8 মাস। দেখো, এর মাঝখানে তোমার ইন্টারেস্ট বেড়েছে, সেই ক্ষেত্রে তোমার অ্যামাউন্টটা যেটা ছিল তার উপরে ক্যালকুলেশনে সেই অ্যামাউন্টটা বেড়ে গেছে। তার মানে কি ফ্লোটিং ইন্টারেস্ট? আরেকটা বিষয় তোমায় বলি, যখন তুমি লোন নিচ্ছ, যেই লোন নিচ্ছেন হোম লোন, প্রথম দিকটা কাটে কি? ইন্টারেস্ট। তো তুমি যে লামসাম পেটা করেছিলে ওটা ইন্টারেস্ট পে করতে চলে গেছে। করার পরে যে অ্যামাউন্টটা ছিল তাতে করে তখনকার রেট অফ ইন্টারেস্ট অনুযায়ী তোমাকে বলেছিল তুমি আর 4 বছর তোমাকে দিলেই হয়ে যাবে। এখন এসে দেখছো ওটা বেড়ে গেছে। মাঝখানে যে ইন্টারেস্ট রেটটা একটু বেড়েছিল, রেপো রেটের সঙ্গে ইন্টারেস্ট রেট বাড়ে কমে, তো সেইখানে দাঁড়িয়ে হয়তো তোমার ক্যালকুলেশনে কোথাও দেখতে হবে। মানে ইট ইজ ভেরি মাচ পসিবল। ওকে, আরেকটা জিনিস বলো, এখন লোকজন হঠাৎ করে যেহেতু রুপোর দাম বাড়তে আরম্ভ করেছে, কমোডিটি মার্কেটে প্রচুর ইনভেস্ট করছে। হাউ ওয়াইজ ইজ দ্যাট?
ভাই আবারও একই কথা বলবো যে এই ইনস্ট্রুমেন্টগুলো কিন্তু স্পেকুলেশনের ইনস্ট্রুমেন্ট, সেটা তুমি গোল্ড বলো বা সিলভারই বলো, তুমি নিতে পারো। আমি বলবো যে ফিজিক্যাল না নিয়ে ইটিএফ এ নিলে তুমি। ইটিএফ এর ফুল ফর্ম হচ্ছে এক্সচেঞ্জ ট্রেডেড ফান্ড। ইয়েস। তো এর মাধ্যমে নিলে পরে সুবিধাটা হচ্ছে কি, তুমি চাইলে পরে যখন তখন বিক্রি করতে পারো। একটা ফিজিক্যাল তুমি যদি কোনো প্রোডাক্ট কেনো, তাহলে তোমাকে বিক্রি করতে করতে যতক্ষণে তুমি পৌঁছালে ততক্ষণে হয়তো মার্কেট ক্র্যাশ করে গেছে। ঠিক আছে, তুমি দেশের বাইরে হচ্ছে ঘুরতে গেছো, ওই সময় মার্কেট ক্র্যাশ করছে, তুমি তো নৈনিতাল ছেড়ে তার কলকাতায় এসে রূপো বিক্রি করতে পারো, তো নৈনিতালে বসে মোবাইলে তুমি ইটিএফ থেকে বিক্রি করে দিতে পারো। তো আবারও একই কথা বলবো যে আমি যেটা প্রথমে বলেছিলাম যে টোটাল পোর্টফোলিওর মধ্যে যদি আমি অ্যাসেট ক্লাস হিসেবে যদি দেখি, এই অ্যাসেট ক্লাসটাকে 5 to 10% আমি রাখতেই পারি আমার পোর্টফোলিওতে। 5 to 10%। আর একটা জিনিস বলো, এখন প্রচুর অ্যাপ বেরিয়েছে, আমরা প্লে স্টোর থেকে ডাউনলোড করে মুহূর্তের মধ্যে, মানে ভেরি ইজি, ফিঙ্গার টিপসে আমি একটা ডিম্যাট অ্যাকাউন্ট বোধহয় ওরাই খুলে দেয় সেটার সঙ্গে, এবং আমি সেটাতে কেনা বেচা করতে পারি। তো এই অ্যাপটা প্রথমত বলো, অ্যাপটা কি আমার অ্যাডভাইজার ভাবা কি ঠিক না ভুল? একদমই ভুল। ভুল? হ্যাঁ, এই তো বিরাট বিরাট কোম্পানি সব তাদের অ্যাপ। অ্যাপ মানে কি? অ্যাপ মানে হচ্ছে একটা প্লেট। তুমি বিয়েবাড়িতে গেছো, একটা প্লেট তুলেছো, সেই প্লেটে তুমি প্লেট ভর্তি করে মাটন খাচ্ছ কি চিকেন খাচ্ছ কি ফিশ খাচ্ছ, সেটা বলার কেউ নেই তোমাকে যে এতগুলো খেও না। তুমি যা প্লেটে যাই রাখবে না কেন সেটাই তুমি খেতে পারো। তো অ্যাপটা হচ্ছে খালি কেনা বিক্রির একটা প্লেট, কিনছো এবং বিক্রি করছো। মানে তোমার ইনভেস্টমেন্ট তোমার ইনভেস্টমেন্ট হু করে বাড়ছে বা ইনভেস্টমেন্ট কমে যাচ্ছে, এতে অ্যাপের কোনো হাত নেই। অ্যাপ জাস্ট আ প্লেট, তুমি যেখানে কেনা আর বিক্রিটা করতে পারো। এবারে বেশ কিছু অ্যাপ রয়েছে যে অ্যাপগুলোতে তোমাকে অ্যাডভাইসও দেওয়া হয় whether you are doing right or wrong। সেই ধরনের অ্যাপ নেওয়াটাই বুদ্ধিমানের কাজ। এবার সেইটা পেতে গেলে তোমাকে কোনো না কোনো অ্যাডভাইজারের সঙ্গে কাজ করতে হবে। কারণ যে ধরনের অ্যাপগুলো আমাদের ধরো, যেগুলো আমরা প্রথম সারির যারা যে কটা অ্যাপ রয়েছে যেটা ম্যাক্সিমাম লোকে ইউজ করে থাকে, এই অ্যাপগুলোর কিন্তু কোনো রকম অ্যাডভাইজারির কোনো রকম টিম নেই, বা আপনাকে কেউ ফোন করে বলবে না যে এই মুহূর্তে মার্কেটটা ক্র্যাশ করছে, আপনি আপনার পোর্টফোলিও চেঞ্জ করে অমুক পোর্টফোলিওতে নিয়ে যান, কি এতগুলো ফান্ড পারফর্ম করছে না লাস্ট বেশ কিছু মাস ধরে, আপনি পোর্টফোলিওটাকে চেঞ্জ করুন, এইটা কখনোই আসবে না। এবার তাহলে অ্যাপগুলোর ভালো না খারাপ এর বিচার হয় কী দিয়ে, যে অ্যাপগুলোর বয়স কত দিনে। যদি একটু পুরোনো দিনের অ্যাপ হয়ে থাকে তাহলে পরে তার সঙ্গে আমি কাজ করতে পারি, কারণ তার হয়তো মেকানিজমটা একটু বেশি স্ট্রং, ব্যাস এইটুকুনি। আচ্ছা, অ্যাপ উঠে গেলে কি ইনভেস্টমেন্ট জিরো হয়ে যেতে পারে? না 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 না, অ্যাপের সঙ্গে ইনভেস্টমেন্টের কোনো মানে কোনোভাবেই কানেক্টেড নয়। কারণ তুমি ইনভেস্টমেন্টটা করছো হচ্ছে এএমসিতে, ফান্ড হাউসে ইনভেস্ট করছো। অ্যাপ হচ্ছে একটা মাধ্যম। তো তোমার ইনভেস্টমেন্টটা অ্যাপে হচ্ছে না, যাচ্ছে হচ্ছে যে কোনো কোম্পানির যে ফান্ডগুলো কিনছো সেই ফান্ডটাতে। আবার অনেকে এটাও প্রশ্ন করে, আচ্ছা যদি কোম্পানিটাই উঠে যায়, মানে ওই যে কোম্পানিতে ইনভেস্ট করেছিলাম, তাহলে কি হবে? প্রথম কথা হচ্ছে, এটা খুব ইম্পর্ট্যান্ট একটা মানে মেসেজ আমি দিতে চাই, যে কখনোই আপনার টাকা জিরো হতে পারে না। ঠিক আছে? কেন? অনেক বছর আগে যখন সেবির এরকমভাবে এতটা বেশি শক্তিশালী হয়ে যখন আসেনি, মানে মানুষের সাহায্যার্থে যখন আসেনি, তার আগে হয়তো এরকম দু একটা ঘটনা ঘটতে পারে। অ্যাকচুয়ালি কোম্পানিতে টাকাটা যায় না ইনভেস্ট হতে, ট্রাস্টে যায়। আচ্ছা, ওকে। সো ট্রাস্টে যখন ইনভেস্টমেন্টটা হচ্ছে, লেটস সে একটা এক্স কোম্পানি, তার ট্রাস্টের মধ্যে ইনভেস্টমেন্টটা হচ্ছে এই টোটাল টাকাটা। এবার যদি সেই কোম্পানিটা কোনোভাবে নড়তে চড়তে বসে আর কি, মানে হচ্ছে না, চলছে না, তখন আরেকটা কোম্পানি গিয়ে টেক ওভার করতে পারে, কোনটাকে? ট্রাস্টটাকে টেক ওভার করে নিতে পারে। ফলত মানে কোনোভাবেই তোমার ইনভেস্টমেন্ট জিরো হতে পারে না, মানে কোম্পানি উঠে যাওয়ার সঙ্গে এর কোনো সম্পর্ক নেই। ওকে, লাস্ট কোয়েশ্চেন। আমার যে ইনভেস্টমেন্ট অ্যাডভাইজার, তিনি ঠিক করে কাজ করছেন কিনা কি করে বুঝবো? প্রথমে তোমাকে দেখতে হবে যে তোমার সঙ্গে তার কতদিন পর পর যোগাযোগ হয়। হাই হ্যালো করার জন্য একটা আলাদা যোগাযোগ, আর একটা হচ্ছে স্পেসিফিকলি তোমার ইনভেস্টমেন্ট নিয়ে যোগাযোগ, মানে তোমার ইনভেস্টমেন্টটা ঠিকঠাক চলছে কি না, যদি কোনো ইনভেস্টমেন্ট বন্ধ হয়ে গিয়ে থাকে সেটাকে রিভাইভ করানো, এই কমিউনিকেশনটা দেখা। আর মার্কেটের যে রিটার্নটার একটা অ্যাভারেজ রিটার্ন রয়েছে, যে মোটামুটি এই মুহূর্তে মার্কেট এরকম একটা রিটার্ন দিচ্ছে একটা পার্সেন্টেজে, সেই পার্সেন্টেজটা সেই অ্যাডভাইজার দেওয়াতে পারছে কি না। এবার প্রশ্নটা হচ্ছে, এই পার্সেন্টেজটা বুঝবো কী করে? মানে কেউ একজন 10 বছর মার্কেটে রয়েছে, আর যিনি এসে বলছেন যে 10 বছর না, আমি 2 বছর রয়েছি, বাট 10 বছরের যে মানুষটা রয়েছে তারই মতন আমাকে রিটার্ন দিতে হবে।
সেটা করা যাবে না, তাকেও 10 বছর সময় দিতে হবে। এবার 2 বছরের যে ইনভেস্টমেন্ট করছে তার সঙ্গে তুলনা করে দেখতে হবে যে 2 বছরের যে আরেকজন ইনভেস্ট করছে আর আপনি ইনভেস্ট করছেন, সেই ইনভেস্টমেন্টের যে বেঞ্চমার্কটা সেটা সমান সমান সে দিতে পারছে কিনা, এটাতেই বুঝবে যে অ্যাডভাইজার কাজ করছে সঙ্গে তোমার। থ্যাংক ইউ সো মাচ সুরজিৎ। Most welcome. সুরজিতের সঙ্গে এটা দ্বিতীয় এপিসোড। আপনাদের যা যা প্রশ্ন আছে একটু কমেন্টে জানান। সুরজিৎ আমাদের কমেন্ট বক্স নিয়মিত দেখে এবং আনসার দেয়। আগেরবার ও এটা রিলিজিয়াসলি করেছিল, এবারেও করবে। আর যারা ওর সঙ্গে যোগাযোগ করতে চান, আমরা ওর কন্ট্যাক্ট নাম্বার, কন্ট্যাক্ট ডিটেলস পিন করে দেবো ডিসক্রিপশনে। কেমন লাগলো আজকের এপিসোড একটু লিখে জানান, লাইক করুন, কমেন্ট করুন, সাবস্ক্রাইবটা অবশ্যই করুন, তাহলে আমাদের পক্ষে একটু সুবিধা হয়। খুব ভালো থাকবেন।